নমস্কার, গল্পকথক রীতি অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করেছি নিমাই ভট্টাচার্যের লেখা রুদ্রাণী। আজকে শুনবেন তৃতীয় পর্ব। সেদিন সকালবেলার ছাত্রছাত্রীরা চলে যাবার পর বৈঠকখানায় বসেই কিছু লেখাপড়ার কাজ করছিলাম। তারপর একটা বই আমার ঘর থেকে আনার জন্য উঠোনে নেমে একটু এগোতেই সপসপে ভেজা কাপড়ে চাঁপাকে সামনে দেখেই আমি থমকে দাঁড়াই। চাঁপাও অপ্রত্যাশিতভাবে আমাকে দেখে মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে এক পলকের জন্য আমার দিকে তাকিয়েই দৌড়ে ওর ঘরে ঢুকে যায়। চাঁপাকে আমি রোজই দেখি, সকাল বিকেল সন্ধে রাত্রিতে। আমি জানি তার দেহে বসন্তের জোয়ার এসেছে অনেক দিন, কিন্তু জানতাম না সেই জোয়ারের ব্যাপকতা, গভীরতা আর মাদকতা। ধীর পদক্ষেপে আমি ঘরে গেলাম। টেবিলের উপর থেকে বই নিয়ে বৈঠকখানায় ফিরে গেলাম, কিন্তু পড়াশুনোতে কিছুতেই মন দিতে পারলাম না। সেই সপসপে ভিজে কাপড়ে চাঁপাকে দেখার কথাই বারবার মনে হলো। শুধু সেদিন নয়, শুয়ে বসে থাকলেই কদিন শুধু চাঁপার কথাই আমি ভেবেছি। এরপর শেষ পর্যন্ত ঠিক করলাম, না, এইভাবে চাঁপার আর আমার এক বাড়িতে থাকা ঠিক শোভনীয় নয়। আমি জানি আমি অসৎ চরিত্রহীন নই। চাঁপার প্রতি আমার বিন্দুমাত্র কামনা বাসনা লালসা নেই, কিন্তু তবুও আমি তো অতি সাধারণ রক্তমাংসের মানুষ। কোনো বিশেষ পরিস্থিতির বিশেষ মুহূর্তে যে আমি আমার সমস্ত ন্যায় অন্যায় বিচার বুদ্ধি হারিয়ে ফেলব না, তার কি কোনো ঠিক ঠিকানা আছে? বেশ কয়েকদিন ধরে আরও কত কি চিন্তা ভাবনা করলাম। আমার বন্ধু বান্ধবরা আমাকে জেনে জানে বিশ্বাস করে। আমার উপর ওদের 16 আনা আস্থাও আছে। ওরা খুব ভালো করেই জানে আমার দ্বারা চাঁপার কোনো ক্ষতি বা অসম্মান অমর্যাদা হবে না। কিন্তু আমার ছাত্রছাত্রী, প্রতিবেশী বা অন্যেরা যদি অন্য কিছু ভাবে, অন্য কিছু সন্দেহ করে, তাহলে ওদের গুঞ্জন, ওদের সমালোচনা আমি বন্ধ করব কেমন করে? এইসব সাত পাঁচ চিন্তা করে শেষ পর্যন্ত একটু বেদনাদায়ক, একটু কঠিন সিদ্ধান্তই মনে মনে নিতে বাধ্য হলাম। না, আমি আর চাঁপা এইভাবে থাকতে পারি না, থাকা উচিত না। পরের রবিবার সকালে আমাদের আড্ডা বসল সুধীরের বাড়িতে। আগে থেকেই ঠিক করেছিলাম চাঁপার ব্যাপারে আমার সিদ্ধান্তের কথা ওদের জানাবো, কিন্তু কেন যেন বলতে পারলাম না। বেলা 1টা নাগাদ বাড়ি ফিরতেই চাঁপা লাফাতে লাফাতে এসে বলল, ছোট জেঠু এসেছেন। ছোট জেঠু মানে মাধব পণ্ডিত মশাই? হ্যাঁ, উনিই তো। এই মাধব পণ্ডিত মশাইয়ের সঙ্গে আমাদের পারিবারিক হৃদ্যতা বহুকালের। উনি বাবার সহকর্মী হলেও বাবাকে ঠিক নিজের বড় ভাইয়ের মতন সম্মান ও শ্রদ্ধা করতেন। ওদিকে আমার এক দূর সম্পর্কের মামার সহপাঠী ছিলেন বলে আমার দাদু দিদিমার ওখানেও নিয়মিত যাতায়াত ছিল, এবং সেই সুবাদেই পরবর্তীকালে উনি ঠাকুমাকে বলে মায়ের সঙ্গে বাবার বিয়ের ব্যাপারে প্রথম উদ্যোগ নেন ও শেষ পর্যন্ত ওনাদের বিয়েও হয়। এই দুটি কারণে বাবা মা দুজনেই ওকে অত্যন্ত আপনজন মনে করতেন। আমার বেশ মনে আছে, আমার ছোটবেলায় বিশেষ কাজে বাবা নিবারণ কাকাকে নিয়ে চণ্ডীতলা গেলে ছোট জেঠু সব সময় ছোটমাকে আমাদের বাড়ি পাঠিয়ে দিতেন। তাছাড়া মা আর ছোটমা সই পাতিয়েছিলেন। যাই হোক, ছোট জেঠু কাটোয়ার স্কুল থেকে রিটায়ার করার পর ছোটমাকে নিয়ে রানাঘাট চলে যান। ওখানে চলে যাবার পর ছোটমা 2-3 বার আমাদের বাড়িতে এসেছিলেন, বেশ কিছুদিন করে থেকেও ছিলেন। তবে গত বছর 2 শারীরিক কারণে আর আসতে পারেননি। ছোট জেঠুও বোধহয় বছর 3 পর এলেন। ভিতরে গিয়ে ছোট জেঠুকে প্রণাম করতেই উনি আমার মাথায় 2 হাত রেখে আশীর্বাদ করে বললেন, নকুলের চিঠিতে তোর মায়ের মৃত্যু সংবাদ পেয়েও তোর ছোট মায়ের অসুস্থতার জন্য আমি কিছুতেই আসতে পারলাম না। ছোট মা এখন কেমন আছেন? ভালো না, বাতে বাতে একেবারে পঙ্গু হয়ে গেছেন। ও, রাধা কেমন আছে? ও তো ভালোই আছে। জামাই কি হাওড়ার সেই আগের কারখানাতেই কাজ করছে? না, ওরা তো এখন জামশেদপুরে থাকে, আর জামাইও চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করছে এখন। এতক্ষণ চুপ করে পাশে দাঁড়িয়ে থাকার পর চাপা বলল, মানিকদা, চট করে চান করে এসো। ছোট জেঠুর বুঝি খিদে পায় না? হ্যাঁ, আমি যাচ্ছি। খেতে বসে ছোট জেঠু বললেন,
বুঝলি মানিক, এই মেয়েটার স্বভাব চরিত্র ঠিক নিবারণদার মতোই হয়েছে। মানুষকে এত সেবা যত্ন করতে পারে যে তা বলার নয়। হ্যাঁ, তা ঠিক বলেছেন। চাপার হাতের রান্না খেয়ে মনে হচ্ছে যেন বৌমার হাতেই রান্নাই খাচ্ছি। ছোট মাও আমাকে বেশ কয়েকটা রান্না শিখিয়েছেন তো। তোর ছোট মা তো তোর কথা প্রায়ই বলেন। খেয়ে দিয়ে ওঠার পর ছোট জেঠু আমার সঙ্গে টুকটাক আলোচনা শুরু করতেই চাপা ওর একটা হাত ধরে বলল, এখন আর কথাবার্তা না বলে এবার শুতে চলুন, সন্ধ্যের পর আবার গল্প করবেন। চাপা জোর করে ছোট জেঠুকে অন্য ঘরে শুতে পাঠিয়ে দিল। বিকেলবেলায় চা খেতে খেতে ছোট জেঠু বললেন, এখানকার পোস্ট অফিসে আমার 2-3 হাজার টাকা মতন পড়ে আছে। কাল ওই টাকাটা তুলে নিয়েই আমি চলে যাব। না না ছোট জেঠু, কালকে আপনি কিছুতেই যেতে পারবেন না। এতদিন পর এসে কোনো মতেই এক রাত কাটিয়ে পালাতে পারবেন না। হ্যাঁ ছোট জেঠু, আপনি 2-4 দিন থেকে যান। থাকতে তো খুবই ইচ্ছে করে, কিন্তু তোদের ছোট মাকে ফেলে থাকে কি করে বলতো? ও যে একেবারে পঙ্গু হয়ে গেছে। একেবারে পঙ্গু হয়ে গিয়েছেন মানে? হাঁটাচলাও কি করতে পারেন না? না না, লাঠি নিয়েও আজকাল হাঁটতে পারে না। আমাকে রান্নাবান্না করে ওকে খাইয়ে দাইয়ে দেওয়া ছাড়া আমাকে কি করতে হয় না বলতো? আমি শাড়ি পরাতে পারি না বলে আজকাল লুঙ্গি পরিয়ে রাখি। ইস! ছোট জেঠু, আমি কিছুদিন আপনার ওখানে গিয়ে থাকবো? চাপা মা, তাহলে তো আমি হাতে স্বর্গ পাবো, কিন্তু এখানে মানিকের কি হবে বলতো? না না ছোট জেঠু, আমার জন্য চিন্তা করবেন না। এখন আমাকে দেখার চাইতে ছোট মাকে দেখাশোনা করাটা অনেক বেশি দরকার। হ্যাঁ ঠিক বলেছ মানিকদা। ছোট জেঠু, আমি কালই আপনার সঙ্গে যাব। ঠিক আছে, তোকে তাহলে নিয়েই যাব। তোকে কাছে পেলে যে তোর ছোট মা কি খুশি হবে ভাবা যায় না। পরের দিন দুপুরেই ছোট জেঠুর সঙ্গে চাঁপা চলে গেল। চাঁপা চলে যাওয়ায় একদিক দিয়ে স্বস্তি বোধ করলেও আমি যে কী সমস্যায় পড়লাম তা ভগবানই জানেন। সেই ছোটবেলা থেকে আমাকে পড়াশুনো ছাড়া কোনো দিন কোনো কাজ করতে হয়নি। সব কিছুই মা করে দিতেন, না হলে নিবারণ কাকা। চাঁপা আসার পর আস্তে আস্তে ওই সব কিছু সামলেছে। ইদানিং বছরখানেক রোজ রাত্রিরে খাওয়া দাওয়ার পর 1-8 ঘন্টা পড়াশোনা না করলে সকালে ছেলে মেয়েদের পড়াতে বেশ অসুবিধা হতো। একটু বেশি রাত পর্যন্ত পড়াশোনা করলেই চাঁপা এসে হাজির হতো। মানিকদা, কটা বাজে জানো? এই তো 1:45 বাজছে। আর কখন ঘুমোবে বলো তো? এত রাত্রিরে ঘুমিয়ে কি ভোরবেলায় ওঠা যায়? এই তো এক্ষুনি ঘুমোবো। তুই যা, ঘুমিয়ে পড়। এত রাত অবধি জেগে আছিস কেন? বারে, তুমি ঘুমাবার আগেই আমি ঘুমিয়ে পড়বো, তাই কখনো হয়? আচ্ছা আচ্ছা, তুই যা, আমি এই 10-15 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ব। তুমি 10-15 মিনিট পড়ে নাও, আমি আলো নিভিয়ে তারপর শুতে যাচ্ছি। উফ, মহা ঝামেলা করিস তুই। আমি বইখানা বালিশের পাশে রেখে বলি, তুই আলো নিভিয়ে চলে যা। ও আলো না নিভিয়ে বইখানা তুলে আমার হাতে দিয়ে একটু হেসে বললে, তুমি আর একটু না পড়লে শান্তিতে ঘুমোতে পারবে না। মা আর নিবারণ কাকা ছাড়া শুধু তুই আমাকে বুঝেছিস, বুঝলি? এত রাত্রিরে ঘুমোতে যাই বলে ভোরবেলায় কেউ ডেকে না দিলে কিছুতেই আমার ঘুম ভাঙে না। আগে মা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাকতেন, মানিক বাবা উঠে পড়, আর দেরি করলে ছেলে মেয়েগুলো যে এসে যাবে, ওঠ বাবা, চা হয়ে গেছে। চাপা আমাদের এখানে আসার 2-3 মাস পরে থেকেই মা আর আমাকে নিয়মিত ঘুম ভাঙাতে আসতেন না। মা না এলে চাঁপাই আমাকে ডেকে দিত। ইদানিং বছর 2 বারান্দায় ওঠানামা করতে মায়ের একটু কষ্ট হতো বলে চাঁপাই আমাকে রোজ ডেকে দিয়েছে, মানিকদা মানিকদা। সারা শব্দ না পেয়ে আবার ডেকেছে, মানিকদা এবার উঠে পড়ো, দেরি করো না। আমার কানে ওর কথাগুলো এলেও আমি উঠতে পারি না। পাশ ফিরে শুতে শুতে জিজ্ঞেস করি, কটা বাজে রে? এই তো প্রায় 6টা বাজছে। এরপর উঠলে তুমি চাটা খাবারও আর সময় পাবে না, আর কিছুক্ষণের মধ্যেই তোমার ছাত্রছাত্রীরা এসে হাজির হবে। কোনো কোনো দিন আমি তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই শুনি ও আপন মনে বলে চলেছে, তোমাকে এভাবে জোর করে ঘুম ভাঙাতে এত খারাপ লাগে যে কি বলবো, কিন্তু না ডেকেও তো পারি না। 6:30 বাজতে না বাজতেই ছেলে মেয়েরা এসে যাবে। যাও যাও ওঠো, চট করে চোখে মুখে জল দিয়ে এসো।
মা যখন ছিলেন তখন আমি আর মা বারান্দায় বসে চা খেতাম। মা মারা যাবার পর একলা একলা বারান্দায় বসে চা খেতে ভালো লাগতো না বলে আমার ঘরে বসেই চা খেতাম। বাথরুমে না গিয়ে আমাকে ঘরে বসে থাকতে দেখলেই চাপা আবার এসে হাজির হতো। ও আমার দিকে তাকিয়ে একটু চাপা হাসি হেসে জিজ্ঞেস করে, কি আর এক কাপ চা দেবো নাকি? দিলে তো ভালোই হয়। এতক্ষণ চুপ করে বসে না থেকে আমাকে ডেকে বলতেই তো পারতে, চাপা এক কাপ চা দিয়ে যা। না চাইতেই তো সব কিছু পেয়ে যাই। তাই বলে কি কখনো কিছু চাইতে নেই? ও মুহূর্তের জন্য থেমে তির্যক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তুমি বোধহয় আমাকে ঠিক আপন ভাবতে পারো না, তাই না মানিকদা? কেন, তোর কি তাই মনে হয়? না, ঠিক তা মনে হয় না, কিন্তু মাঝে মাঝে খটকা লাগে। দেখ চাপা, মা মারা যাবার পর তুই ছাড়া আর আমার আপনজন কে আছে বলতো? সেই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে মাঝরাত্রিরে ঘুমোতে যাবার সময় পর্যন্ত আমার প্রতিটি খুঁটিনাটি ব্যাপারে চাপা নজর দিয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠে চা খেয়েই আমি বাথরুমে যাই। বাথরুমে গিয়ে প্রত্যেক দিন দেখব চান করার পর পরার জন্য আন্ডারওয়্যার, পায়জামা আর গেঞ্জি একপাশে রাখা আছে, অন্যদিকে আমার শুকনো তোয়ালে ঝুলছে। সাবান ছোট হয়ে গেলে আবার একটা নতুন সাবান রাখা আছে। আমার পেস্ট বা শেভিং ক্রিম ফুরিয়ে আসছে কিনা তাও ও খেয়াল রাখে। আগে আমি মাঝে মাঝে মাকে বলতাম, আচ্ছা মা, চাপা কি ভাবে আমি এই বাড়ি নতুন জামাই? তার মানে কি? বাথরুমে গিয়ে দেখবে ও আমার ব্রাশে পেস্ট দিয়ে রেখেছে, শেভিং ব্রাশ ভিজিয়ে রেখেছে, চান করে উঠে পড়ার জন্য কাপড় চোপড় ঠিক করে রাখা থেকে শুরু করে। তাই বল? তা চাপা তো আমাকে কিছু করতেই দেয় না। ওর জন্য আমিও বেশ এখন নবাব নন্দিনীর মতন মহাসুখে দিন কাটাচ্ছি। চাপা রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মার দিকে তাকিয়ে বলে, সারা জীবনে তো সংসার ঠেলেছ, এখন যখন আমি আছি তখন আর শুধু শুধু খাটাখাটনি করবে কেন? আমি চাপার দিকে তাকিয়ে বলি, আর আমি? তুমি যাতে চটপট বাথরুম থেকে বেরোতে পারো তাই বুঝি আমি ব্রাশে পেস্টও নিতে পারি না? পারবে না কেন? সবাই পারে। তবে আর কি, আমার যা উচিত মনে হয় আমি তাই করি। আর কিছু বলবে তুমি মানিকদা? হ্যাঁ বলবো, একটা কথা বলার আছে। আমি যদি কোনোদিন বাতে পঙ্গু হই তাহলে তুই দায়ী হবি। আগে আমি 9-10-এর ছেলে মেয়েদের পড়ালেও পরে আর পড়াইনি। গত কয়েক বছর ধরে সকালে 11-12-এর ছেলে মেয়েদের পড়াচ্ছি। সন্ধ্যের সময় কলেজের ছেলেমেয়েরা আসে, তবে ছেলে মেয়েদের একসঙ্গে পড়াই না। সপ্তাহে 3 দিন ছেলেদের, অন্য 3 দিন মেয়েদের পড়াই। সকালবেলার ছেলেমেয়েরা 9টা, 9:15-টার মধ্যেই চলে যায়, কিন্তু তখনই আমার ছুটি হয় না। আমি দুবেলাতেই মোটামুটি 2.5 ঘন্টা করে পড়াই। ওই সময়ের মধ্যে প্রত্যেক দিন একটি করে প্রশ্নের উত্তর লিখতে হয় ঠিক 30 মিনিটের মধ্যে। সকালবেলার ছেলেমেয়েরা চলে যাবার পরই ওই বৈঠকখানায় বসে দুবেলার ছেলে মেয়েদেরই খাতা দেখি। খাতা দেখা শুরু করতে না করতেই চাপা 1 গিলাস দুধ নিয়ে হাজির হবে, বলবে, এই নাও মানিকদা, চট করে দুধটা খেয়ে নাও তো। তুই রেখে যা, আমি খাচ্ছি। আমি রেখে গেলে তুমি আর খাবেই না। বিরক্ত করিস না চাপা, বলছি তো। এত কথা না বলে খেয়ে নিলেই তো আর বিরক্ত করতে হয় না। মোদ্দা কথা, আমাকে দুধ না খাইয়ে চাপা কিছুতেই নড়বে না। দুপুরবেলায় আমি কিছুতেই ঘুমোতে পারি না। আগে খেয়ে দিয়ে কিছুক্ষণ মার পাশে শুয়ে গল্পগুজব করার পর নিজের ঘরে এসে শুয়ে শুয়ে বইপত্র পড়তাম, আর মা খবরের কাগজ পড়ার পর চাঁপাকে পড়াতেন। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই আমি মায়ের ঘরে এসে বলতাম, মা, তোমার পাঠশালা আর কতক্ষণ চলবে? কেন? বড্ড চা খেতে ইচ্ছে করছিল। মিনিট 10 পরেই আমি তোমাকে চা দিচ্ছি। চা খেতে খেতেই আবার কিছুক্ষণ মায়ের সঙ্গে গল্পগুজব করতাম। মাঝে মাঝে চাঁপা বলতো, যাই বলো বড় মা, তোমার ছেলে কিন্তু বেশ আড্ডাবাজ। নিজের পড়াশুনো কাজকর্মের পর মানিক একটু গল্পগুজব না করে থাকতেই পারে না। মা মারা যাবার পর আমি খেয়ে দিয়ে ওঠার সঙ্গে সঙ্গেই চাঁপা বলতো, মানিকদা তুমি ঘরে গিয়ে খবরের কাগজ পড়ো, আমি রান্নাঘরের কাজকর্ম মিটিয়েই আসছি। চাপা খেয়ে দিয়ে রান্নাঘরের কাজকর্ম শেষ করে আমার ঘরে ঢুকেই হাসতে হাসতে বলতো, জানো মানিকদা, আজ শ্রীপর্ণা বৌদি কি বলছিলেন? বৌদি এসেছিল নাকি? হ্যাঁ। কখন এসেছিল? ওই যে তখন তুমি ছেলেদের পড়াচ্ছিলে।
ও এমনি এসেছিল নাকি কোনো কাজে এসেছিল? তোমার বন্ধু বান্ধবদের বাড়ি ভালো মন্দ কিছু হলেই তো আমাদের বাড়ি আসবেই। সুধীরদার মা ক্ষীরের সন্দেশ তৈরি করেছিলেন বলে শ্রীপর্ণা বৌদি তাই দিতে এসেছিলেন। বাহ, বেশ ভালো খবর দিলি তো। আগে জানলে দু একটা টেস্ট করে দেখতাম। সেই জন্যই তো আগে খবরটা জানাইনি। কেন? আগে জানলে কি হতো? মিষ্টি খাবার পর কি ভালোভাবে খেতে পারতে? শ্রীপর্ণা বৌদি তোমার দারুণ প্রশংসা করছিলেন। কি হলো, হঠাৎ প্রশংসা করার মতন আমি আবার কি বললাম? প্রশংসা করার অনেক কারণ আছে। হেয়ালি না করে খোলাখুলি বল তো কি ব্যাপার। ওহ, তাহলে শোনো। হ্যাঁ বল। তোমার সব ছাত্রীদের মধ্যে শিবানীকে তো সবচাইতে ভালো দেখতে। উফ, তাতে আবার কি হলো? তোমার আবার কি হবে? কিন্তু মেয়ে ডাক সাইডে সুন্দরী হবার জন্য ওর মায়ের তো দুশ্চিন্তার শেষ নেই। শিবানীর মায়ের দুশ্চিন্তার খবর তুই জানলি কি করে? আর তাছাড়া এইসব আলতু ফালতু কথা শুনতে আমার একটু ভালো লাগে না। তাকে তুই জানিস না? খুব ভালো করেই জানি। তুমি আমার পুরো কথাটা না শুনেই রেগে যাচ্ছ। শিবানীর মা কি যেন একটা কাজে সুধীরদার কাছে গিয়েছিলেন। তখনই উনি কথায় কথায় শ্রীপর্ণা বৌদিকে বলেছেন, তোমার মতন সভ্য ভদ্র চরিত্রবান ছেলেই আজকাল তো বিশেষ দেখাই যায় না। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে থাকলেও চাঁপা কিন্তু একটু থেমে আবার বলতে থাকে, শ্রীপর্ণা বৌদি ওকে বলেছেন, মাসিমা, চাঁদে কলঙ্ক আছে কিন্তু মানিকদার কোনো কলঙ্ক নেই। আমি বোধহয় আমার বাবা মার চাইতেও মানিকদাকে বেশি শ্রদ্ধা করি। আমি আর কি বলবো, আগের মতনই চুপ করে শুয়ে আছি। এদিকে চাঁপা বলতেই থাকে, জানো মানিকদা, কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। বাবা যখনই বাড়ি যেতেন তখনই শুধু বড় মা আর তোমার প্রশংসা করতেন, কিন্তু তোমরা যে সত্যি সত্যি এত ভালো আমি তা আগে ভাবতেই পারিনি। আমার বন্ধু বান্ধবরা ছাড়াও ওদের বাড়ির অন্য অনেকেই মাঝে মধ্যে আমার খবরাখবর নিতে আসে। সেদিন সকালবেলায় ছেলেরা চলে যাবার পর বৈঠকখানা থেকে বাড়ির ভিতরে গিয়ে দেখি পবিত্রর মা এসেছেন। জিজ্ঞেস করলাম, মাসিমা, আপনি কখন এলেন? এই তো একটু আগেই এলাম। রোজ যে একবার তোমার খোঁজ খবর নেব তা বাবা কিছুতেই পেরে উঠি না। এই নাতিটার বড় জ্বর হয়েছিল, ও তো আমাকে কিছুতেই ছাড়তো না। ও, এখন কেমন আছে তাহলে? কাল থেকে আর জ্বর আসেনি, তাই তো আজকে আসতে পারলাম। আমাদের কথাবার্তার মাঝখানেই চাঁপা এক প্লেট আম এনে মাসিমার সামনে রেখে বলল, মাসিমা, এই যে নিন, ধরুন, খেতে খেতে গল্প করুন, আমি চা নিয়ে আসছি। মাসিমা বললেন, আচ্ছা চাঁপা, যখনই আসবো তখনই কি কিছু খেতে হবে? বড়মা তো আমাকে শিখিয়েছেন, বাড়িতে যে কেউই আসুক সে যেন কখনোই শুধু মুখে ফিরে না যায়। সত্যি চাঁপা, মাঝে মাঝে মনে হয় BA MA পাশ করা মেয়েগুলো তোর কাছে এসে একটু ভদ্রতা সভ্যতা শিখে যাক। তোর সত্যি কোনো তুলনা হয় না। কী যে বলেন না মাসিমা, যা কিছু শিখেছি সবই তো বড় মা শিখিয়েছেন, এর মধ্যে আমার কোনো কেরামতি নেই। চাপা সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে যেতেই মাসিমা বললেন, সত্যি মানিক, এই মেয়েটার কিন্তু তুলনা হয় না। ও তোমার বাবা মার ঘরখানা এমন সুন্দর করে রেখেছে যে দেখলে একেবারে চোখ আর মন জুড়িয়ে যায়। হ্যাঁ মাসিমা, ঠিকই বলেছেন। ও ঘরে ঢুকলেই আমার মনে হয় মা অন্য কোথাও গিয়েছেন। এই তো এক্ষুনি ফিরে এসে খবরের কাগজ বা বই পড়তে বসবেন। ঠিকই বলেছ বাবা। তোমার মায়ের বিছানাপত্তর, কাপড় চোপড়, বই, চিঠি লেখার কাগজ, কলম, চশমা সবই এমন সুন্দরভাবে রেখেছে যে হঠাৎ দেখে কেউ ভাবতেই পারবে না মানুষটা 4 বছর আগে চলে গেছেন। চাঁপা মাসিমা আর আমাকে চা দেয়। চা খেতে খেতেও টুকটাক কথাবার্তা হয়। চা খাওয়া শেষ করে মাসিমা উঠে দাঁড়িয়ে আমাকে বললেন, মানিক, আমি যাচ্ছি, আবার সময় পেলে আসব। হ্যাঁ মাসিমা, নিশ্চয়ই আসবেন। চলি মা। চাঁপার মাথায় হাত দিয়ে উনি বললেন। চাঁপা একটু হেসে বললেন, মাসিমা, আমার একটা কথা রাখবেন? নিশ্চয়ই রাখবো, বলো কি কথা? আপনি একদিন আমাদের কাছে থাকুন, আপনি থাকলে আমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ মাসিমা, একটা দিন আমাদের কাছে থাকুন না। মাসিমা দুহাত দিয়ে চাঁপার মুখখানা ধরে বললেন, মা, কথা যখন দিচ্ছি তখন নিশ্চয়ই থাকব। উনি বাইরের দিকে পা বাড়িয়ে বললেন, তোরাও তো আমার ছেলে মেয়ের মতো,
তোদের কাছে থাকলে আমার কি কম ভালো লাগবে? চাঁপা রান্নাঘরের দিকে এগুতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ল। একটু হেসে বলল, আমি জানতাম মাসিমা আপনি আমার কথা ফেলতে পারবেন না। সদর দরজার দিকে এগুতে এগুতে মাসিমা আমার দিকে তাকিয়ে বললেন, মানিক, এই মেয়েটার কর্তব্যজ্ঞান আর ভালোবাসা দেখে অবাক হয়ে যায়। অনেক বাড়ির বউ মেয়েরা তো এমনভাবে এত আপনভাবে কথা বলতে পারে না। হ্যাঁ মাসিমা, চাঁপার কর্তব্যজ্ঞান আর ভালোবাসার কোনো তুলনা হয় না। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম নেবার সময় চাঁপাকে মাসিমার এইসব কথা বলতেই ও বলল, মাসিমা আমাকে মেয়ের মতন স্নেহ করেন বলেই আমি তো ওনাকে মায়ের মতন শ্রদ্ধা করি। জানো মানিকদা, তুমি সত্যিই ভাগ্যবান। কেন হঠাৎ এরকম কথা বলছিস কেন? 100 বার তুমি ভাগ্যবান। তোমার বাবা বা ঠাকুরদা ঠাকুমাকে আমি তো দেখিনি, কিন্তু বাবার কাছে তো তাদের কথা শুনেছি, আর বড় মাকে তো প্রায় 5 বছর দেখেছি। কত ভাগ্যবান হলেও অমন ঠাকুরদা ঠাকুমার নাতি আর অমন বাবা মায়ের ছেলে হওয়া যায় বলো তো? সেই দিক দিয়ে আমি ভাগ্যবান। শুধু এদিক দিয়ে কেন, আরও অনেক দিক দিয়েই তুমি ভাগ্যবান। তোমার মতন বন্ধু ভাগ্য কজনের হয় বলতে পারো? তোমার বন্ধুরা তো তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। হ্যাঁ, সত্যি ওরা আমাকে খুব ভালোবাসে। শুধু বন্ধুরা কেন, তোমার বাড়ির লোকজন তোমাকে ভালোবাসে না? নিশ্চয়ই। শ্রীপর্ণা বৌদি বোধহয় নিজের ছেলে বা স্বামীর চাইতে তোমাকে বেশি ভালোবাসে। উনি তো সবার সামনেই বলেন, 2-1 দিন পরপরই মানিকদাকে না দেখলে ভীষণ অস্বস্তি বোধ করি। ওকে একবার চোখের দেখা দেখলেও আমার মন জুড়িয়ে যায়। মা না থাকলেও খাওয়া দাওয়ার পর চাঁপার সঙ্গে এইভাবে গল্প করে 2-1 ঘন্টা বেশ কেটে যেত। ও নিজের ঘরে চলে যাবার পর আমি বইপত্র পড়ি। কদাচিৎ কখনো বইপত্র পড়তে পড়তেই ঘুমিয়ে পড়ি। চাঁপা ঘুম ভাঙিয়ে চা দিতেই জিজ্ঞেস করি, কটা বাজে রে? এই তো প্রায় 5:30। সে কি রে, তুই ডাকিস নি আমাকে? আমি তো 2 বার চা নিয়ে ঘুরে গেছি। তুমি এমন অঘরে ঘুমোচ্ছিলে যে বেশি ডাকাডাকি করিনি। তাছাড়া 6টার আগে তো ছেলেরা আসবে না। চায়ে চুমুক দিতে দিতে বলি, দুপুরে ঘুমোলে রাত্রির আর ঘুম আসতে চায় না। ঘুম না এলে আমি বড়মার মতন তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেব। সন্ধেবেলার ছেলেমেয়েরা ঠিক 6টায় এসে যায়। মেয়েদের 9টা সোয়া 9টার মধ্যেই ছেড়ে দিই। কোনো কোনো দিন 9:30টাও হয়ে যায়। ভারতী আর রেখা তো আমাদের পাড়ারই মেয়ে, সুতরাং একটু দেরি হলে ওদের কোনো অসুবিধা হয় না। বনানীর বর্দা দোকান বন্ধ করে রিকশায় বাড়ি ফেরার পথেই ওকে নিয়ে যান। শিবানীর বাড়ি বেশ খানিকটা দূরে। সাধারণত ওর মেজদা বা ছোঁড়দা এসেই ওকে নিয়ে যায়। যদি কোনো দিন কোনো কারণে ওরা না আসে, আমি তাহলে নিজে গিয়ে ওকে কালু বা সনাতনের রিকশায় চড়িয়ে দিয়ে আসি। তবে যে 3 দিন ছেলেরা পড়তে আসে, সেদিন 9:45টার আগেই কোনো দিন ওরা যায় না। এই 3 দিন ঘণ্টা 4 ধরে ওদের পড়াবার পর বড্ড ক্লান্ত বোধ করি। আমার খেতেও ইচ্ছে করে না, কথা বলতেও ইচ্ছে করে না। তাই বৈঠকখানা থেকে সোজা ঘরে গিয়ে আমি শুয়ে পড়ি। 2-1 মিনিটের মধ্যেই চাঁপা ধীর পদক্ষেপে আমার ঘরে এসে আমার খাটের পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে। 5-7 মিনিট ওইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকার পর আপন মনেই বলে, এইভাবে অমানসিক পরিশ্রম করে কেউ ছাত্রছাত্রী পড়ায় না। ওদের কলেজে কি কিছুই পড়াশোনা হয় না নাকি? সবই যদি এখানে এসে পড়তে হয়, বুঝতে হয়, তাহলে সারাদিন কলেজে কাটাবার কি দরকার? আমি কোনো কথা বলি না, চুপ করেই শুয়ে থাকি। আবার একটু চুপ করে থাকার পর ও বলে, তুমি ভালো মানুষ বলে সবাই তোমাকে ঠকাচ্ছে মানিকদা। আজকালকার দিনে কেউ 200-250 টাকায় কলেজের ছেলে মেয়েদের এরকম 3-4টে বিষয় পড়ায় না। তোমার বদলে অন্য কেউ হলে 500 টাকার 1 পয়সা কম নিয়ে এইভাবে পড়াতেন না। এইবার আর চুপ করে থাকি না, একটু হেসে বলি, তোর কি ধারণা বলতো? যারা আমার কাছে পড়ে তারা সবাই কি খুব বড়লোক বাড়ির ছেলে মেয়ে? কেউ কি খুব গরিব বাড়ির ছেলে মেয়ে? তাও তো নয়। সুপ্রকাশের বাবা বাড়ি দোতলা করতে পারে না, তোমাকে 200-100 টাকা বেশি দিতে পারেন না? বলাইয়ের মা 2-1 মাস অন্তরই সুধীরদার দোকান থেকে গয়না তৈরি করেন। তা জানো কি তুমি? তুই এসব জানলে কি করে বলতো? তা আমি কি সুধীরদার বাড়িতে যাই না নাকি? সুধীরদার দোকানের পাশ দিয়ে বাড়ির মধ্যে যাবার সময় তো প্রায়ই ওই ভদ্রমহিলাকে দেখি।
আর সাত্তার দাদের বাড়ি যেতে গেলে তো পথে সুপ্রকাশদের বাড়ি। বাবা, তুই এত খেয়াল করিস? চোখ কান থাকলে তো সবই দেখা যায় আর জানাও যায়। আমি একটু চাপা হাসি হেসে জিজ্ঞেস করি, পরিতোষ বা রেখাও কি বড়লোক বাড়ির ছেলে মেয়ে? পরিতোষ যে অত্যন্ত সাধারণ বাড়ির ছেলে তা আমি জানি, কিন্তু রেখারা ভাঙাচোরা পুরনো বাড়িতে থাকলেও ওদের খাওয়া পড়া চালচলন দেখলে মোটেই মনে হয় না ওদের টাকা কড়ির অভাব আছে। চাঁপা একটু থেমে বলে, তুমি ছাত্রছাত্রীদের কাছ থেকে কি নেবে বা নেবে না সেটা তোমার ব্যাপার। আমার শুধু একটাই কথা, তুমি এত পরিশ্রম করবে না। 3-4 ঘন্টা করে বকবক করে ছেলে মেয়ে পড়ানো সহজ ব্যাপার। এইভাবে পরিশ্রম করলে হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়বে। শুধু বকবক করবি নাকি আমাকে খেতেও দিবি? হ্যাঁ চলো, আমারও বড্ড খিদে পেয়েছে। মা মারা যাবার দিন শ্মশান ঘাটে বসেই বন্ধুদের কাছ থেকে চেয়ে 2-3টে সিগারেট খেয়েছিলাম। তার আগে আমি কদাচিৎ কখনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে 1-8টা সিগারেট খেতাম, কিন্তু মা মারা যাবার পর থেকে আমি রোজই 10-15টা সিগারেট খাই। তবে হ্যাঁ, ছাত্রছাত্রীদের পড়াবার সময় কখনো সিগারেট খাই না। দুপুরে বা রাত্রে খাওয়া দাওয়ার পর 2টো করে সিগারেট না খেলে আমার ভালোই লাগে না। যেদিন দুপুরে ঘুমোই না কিন্তু সন্ধ্যের পর ছেলে মেয়েদের পড়িয়ে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ি, সেদিন হয়তো দ্বিতীয় সিগারেটটা খেতে খেতেই ঘুমিয়ে পড়ি। চাঁপা যে কী করে তা জানতে পারে ভেবে পাই না। সকালবেলায় চা খেতে খেতে প্রায় আস্ত সিগারেটটা দেখেই ওকে জিজ্ঞেস করি, কাল রাত্রিরে বোধহয় আমি সিগারেট খেতে খেতেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই না? এখন খেয়াল হলো? কাল তুমি এত ক্লান্ত ছিলে যে সিগারেট খেতে খেতেই ঘুমিয়ে পড়বে তা আমি আগেই জানতাম। তাই তো বড়মার ঘরে ধূপ জ্বালিয়ে আলো নিভিয়ে দেওয়ার আগেই তোমাকে দেখতে এসেছিলাম। আচ্ছা, আমি যদি বড়মার মতন কাল ভোরে মরে পড়ে থাকি তাহলে তুমি কি করবে? চায়ের কাপে শেষ চুমুক দিয়ে আমি বলি, নিবারণ কাকার মায়ের পর যদি তুইও চলে যাস তাহলে আমার আর সন্ন্যাসী হওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। সত্যিই তোমাকে সন্ন্যাসী হতে হবে। রোজ রাতে শোবার পর আমি অন্তত ঘণ্টাখানেক বইপত্র না পড়ে ঘুমোতে পারি না। ঘুম এলেই আমি বইখানা টেবিলের উপর রেখে জলের গেলাসে 1 চুমুক দিয়ে বড় আলো অফ করে নাইট ল্যাম্প জ্বালিয়ে শুয়ে পড়ি। কিন্তু সপ্তাহে 2-1 দিন আমি বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়বই। ঠিক মায়ের মতন চাঁপাও ঘুমোতে যাবার ঠিক আগে আমার ঘরে আসবেই। বইপত্র টেবিলের উপর রেখে বড় আলো অফ করে ছোট্ট নীল আলো জ্বালিয়ে দেবার পর শুতে যাবে। শুধু কি তাই, বর্ষা বাদলের দিনেও শোবার সময় বেশ গরম লাগে বলে ফুল স্পিডে পাখা চালিয়ে রাখি, কিন্তু 2-1 ঘন্টা পর ঠান্ডা লাগলেও আমি অঘোরেই ঘুমিয়ে থাকি। মায়ের মতন চাঁপাও ঠিক মাঝরাত্রিরে আমার ঘরে এসে পাখার স্পিড কমিয়ে দেবে বা একেবারেই অফ করবে, আমার গায়ে চাদর দেবে, হয়তো 2-1টা জানলাও বন্ধ করে দেবে। ছোট জেঠুর সঙ্গে চাঁপা চলে যাবার পর শুধু এইসবই মনে পড়ে আমার। এমনকি ছাত্রছাত্রীদের পড়াতে পড়াতেও অন্যমনস্ক হয়ে যাই। ওর সেবা যত্ন ভালোবাসায় এমন অভ্যস্ত হয়ে পড়েছিলাম যে এখন প্রতি মুহূর্তে ওর অনুপস্থিতি অসহ্য মনে হচ্ছে। সেদিন ছোট জেঠুকে যাবার কথা বলার কিছুক্ষণ পর চাঁপা আমার ঘরে এসেছিল, কিন্তু কিছু না বলে মাথা নিচু করেই দাঁড়িয়েছিল। কিরে চাঁপা, কিছু বলবি? মুহূর্তের জন্য আমার দিকে তাকিয়েই আবার মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। একটু পরে বলে, ছোটমার অবস্থা শুনে খুব খারাপ লাগলো বলে দুম করেই আমি যাবার কথাটা বলে ফেললাম। যাবার কথা বলে তো তুই ভালোই করেছিস। তুই গেলে ছোটমার কত উপকার হবে বলতো। তা আমি জানি, কিন্তু তোমাকে জিজ্ঞেস না করে এইভাবে যাবার কথা বলাটা আমার ঠিক হয়নি। ছোটমার কাছে যাবার জন্য আবার আমাকে কি জিজ্ঞেস করবি? ছোট জেঠু বা ছোটমা কি আমাদের পর নাকি? না তা নয়, কিন্তু তবু তোমাকে আমার জিজ্ঞেস করা উচিত ছিল। তাছাড়া আমি চলে গেলে তোমার কি হবে? আমার জন্য তুই কিচ্ছু ভাবিস না, এত বন্ধু বান্ধব আছে, কিচ্ছু হবে না আমার। না না, ওদের দ্বারা সব কিছু কখনোই সম্ভব নয়। ওরা তোমার দুবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারবে, কিন্তু মাঝরাত্রিরে তো বাড়ি থেকে এসে তোমার গায়ে চাদর দিতে পারবে না। রাত্রের খাওয়া দাওয়া মিটে যাবার পর ছোট জেঠুকে শুয়ে দিয়ে চাঁপা আমার ঘরে এসে আলমারি গোছাতে বসল। মানিকদা, এদিকে তাকাও একবার। আমি দৃষ্টি ঘুরিয়ে ওর দিকে তাকাতেই ও বলল, এই দেখো, এই হ্যাঙ্গারে ঝোলানো পাঞ্জাবি প্যান্ট আর বুশ শার্টগুলো আগে পরবে, আর এই যে এখানে তোমার পায়জামাগুলো আছে। হ্যাঁ ঠিক আছে। মানিকদা,
আর এই যে দেখো, এই তাকে তোমার ধুতি পাঞ্জাবি রইল, আর নিচের তাকে তোমার আন্ডারওয়্যার, গেঞ্জি, জাঙ্গিয়া, রুমাল। মনে থাকবে তো? ভুলে যাবে না তো? মানিকদা, আর একবার ভালো করে দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখছি, তুই বল। লকারের ঠিক সামনেই যে টফির বাক্সটা দেখছো না, তার মধ্যে এই যে এই মাসের খরচপত্রের টাকা রইল। আর এই চামড়ার ব্যাগের মধ্যে যে 1200 টাকা রইল, তা দরকার মতো খরচ করো। আর হ্যাঁ, এই যে মোটা বড় খামটা দেখছো, এর মধ্যে তোমার ব্যাংকের চেক বই আর পাসবই আছে। খামটা একেবারে পিছন দিকে রেখে দিচ্ছি, বুঝলে? আচ্ছা, রেখে দে। বড়মার বাক্সের চাবিও এই লকারের মধ্যেই থাকলো। হ্যাঁ, থাক। ঠিক মন না লাগলেও আমি আবার বই পড়তে শুরু করি। কিন্তু কয়েক মিনিট পরেই চাঁপা বলল, মানিকদা, এদিকে তাকাও। আমি বই থেকে মুখ তুলে পাশ ফিরে তাকাতেই ও বলল, এই যে আলনার উপরের দিকে বাড়িতে পরার পায়জামা পাঞ্জাবি আর নিচের দিকে গেঞ্জি আন্ডারওয়্যার থাকলো। ও হ্যাঁ, আর একটা কথা। হ্যাঁ, বল। বাবুলাল শনিবার আর মঙ্গলবার আসবে। সব ময়লা কাপড় চোপড়, বিছানার চাদর তুমি ওকে দিয়ে দেবে। তোমাকে কিচ্ছু কাচতে হবে না। বিছানার চাদর, বেড কভার আলমারির নিচে, একেবারে নিচের তাকে থাকে, যা জানো তো? হ্যাঁ হ্যাঁ, জানি। পরের দিন সকালে যথারীতি ছেলেরা পড়তে এলো, কিন্তু কি জানি কেন ওদের পড়াতে আমার ইচ্ছা করলো না। ওদের 2-3টে প্রশ্ন লিখতে দিয়েই আমি চুপ করে বসে রইলাম। ওরা চলে যাবার 2-3 মিনিটের মধ্যেই চাঁপা এসে বলল, এই যে নাও, দুধ খেয়ে নাও। দুধ খাবার বিন্দুমাত্র ইচ্ছা না থাকলেও কোনো কথা না বলে আমি খেয়ে নিলাম। বাড়ির ভিতরে যেতেই ছোট জেঠু বললেন, মানে আমি ভাবছি ওই 11টা, 11:30টার মধ্যেই রওনা হব। তা না হলে হয়তো সন্ধ্যার আগে পৌঁছতেই পারবো না। হ্যাঁ, সেই ভালো ছোট জেঠু। আমি আবার চাঁপাকে ডেকে বললাম, তোদের 11টা, 11:30টার মধ্যেই রওনা হতে হবে। আমার খাবার ঢেকে রেখে তুই ছোট জেঠু একটু পরেই খেয়ে নিস। তুমি এখন খাবে না? না, আমি কি করে এত তাড়াতাড়ি খাবো? চাঁপা আর কোনো কথা না বলে চলে গেল। ওরা রওনা হওয়ার একটু আগে চাঁপাকে আমার ঘরে ডেকে ওর হাতে 500 টাকা দিয়ে বললাম, এই নে, এটা রেখে দে, দরকার মতন ওখানে খরচ করিস। এত টাকা নিয়ে আমি কি করব? না না না, আমাকে এত টাকা দিও না। শোন না, ছোট জেঠু এখন তো চাকরি করেন না, আর তাছাড়া ছোট মা অসুস্থ, কখন কি দরকার হয় তার কি ঠিক আছে? তোর ফিরে আসার জন্যও তো টাকা কড়ি দরকার হবে। চাঁপা কয়েক মুহূর্তের জন্য চুপ করে দাঁড়িয়ে থাকার পর আমাকে প্রণাম করে চোখের জল ফেলতে ফেলতে বলল, মানিকদা, আমার বাবা নেই, মা নেই, বড় মাও নেই। তুমি ছাড়া তোর কেউ নেই। আমি কিন্তু তোমাকে ছেড়ে বেশি দিন থাকতে পারবো না। না না, তোকে বেশি দিন থাকতে হবে না। ছোট মা একটু ভালো হলেই তুই চলে আসবি। চাঁপার চলে যাবার খবর শুনে সবাই অবাক হয়ে গেল। সব বন্ধু বান্ধবী এক কথা বলল, বিয়ে তো করলি না, এখন তোকে দেখবে কে? কেন, তোরা তো আছিস। এখন থেকে যখন তখন তোদের এক একজনের বাড়িতে গিয়ে আমি খেয়ে আসবো। পবিত্র গম্ভীর হয়ে বলল, দেখ মানি, প্রত্যেক দিন দুবেলা অন্য কোনো বাড়িতে গিয়ে খেয়ে আসা কারোর পক্ষে সম্ভব নয়, বুঝলি? সুধীর বলল, হ্যাঁ, ঠিকই বলেছিস। তর্কের খাতিরে না হয় দুবেলা খাবারের কথা ছেড়েই দিলাম। তোর চা, জল খাবার, বাড়িঘর তোর ইত্যাদি বাকি সব কে সামলাবে? অখিলের মাকে বলেছি একটা লোক ঠিক করে দিতে। সুধীর একটু হেসে বলল, একটা কেন, 10টা লোক রাখলেও চাঁপার মতন সুন্দরভাবে ওরা সংসার চালাতে পারবে না। মাইনে করা লোকজনদের কাছে কি চাঁপার মতন আন্তরিকতা পাবি? এতক্ষণ চুপ করে থাকার পর সাত্তার বলল, অসম্ভব, অকল্পনীয়। চাঁপার মতন মেয়ে হাজারে একটা হয় না। আরও কত কি যে ওরা বলল। আমি চুপ করে ওদের সব কথা শোনার পর বললাম, আমি জানি রে, চাঁপা কত ভালো। ওর কর্তব্য জ্ঞান, আন্তরিকতা বা ভালোবাসার কোনো তুলনা হয় না। কিন্তু ও তো সারা জীবন ধরে আমার সেবা যত্ন করবে না। 2-1 বছরের মধ্যে ওর বিয়ের ব্যবস্থাও করতে হবে। সাত্তার একটু হেসে বলল, ওর উপযুক্ত ছেলে পাওয়া কি সহজ ব্যাপার? ওকে তো যার তার হাতে আমরা তুলে দিতে পারি না। পবিত্র বলল, চাপার উপযুক্ত ভদ্র সভ্য শিক্ষিত ছেলে পাওয়া সত্যিই সহজ নয়। সহজ যে নয় তা তো আমিও জানি, কিন্তু সারা জীবন দাসীবৃত্তি করার জন্য তো আমি ওকে ধরে রাখতে পারবো না। চাঁপা যা রান্না করে রেখেছিল সেই সব খেয়েই ওই দিন দুবেলা কেটে গেল। পরের দিন সকালে ঘুম ভাঙল দরজা ধাক্কাধাক্কির আওয়াজ শুনে। দরজা খুলেই দেখি অখিলের ছোট বোন শিলা।
ও আমার পিছন পিছন ঘরে এসে আমার হাতে চায়ের কাপ দিয়ে বলল, মা বললেন সকালবেলার ছাত্ররা চলে যাবার পরই জলখাবার পাঠিয়ে দেবেন। আমি চায়ের কাপে চুমুক দিয়ে বলি, শিলা, তুই মাসিমাকে বলিস খাবার দাবার কিছু পাঠাতে হবে না। ও একটু হেসে বলল, পাঠাতে হবে না বললেই কি মা শুনবে নাকি? 6:45 নাগাদ আমি বাথরুম থেকে বেরোবার পর শিলা আবার চা নিয়ে হাজির। শোন শিলা, মাসিমাকে বলবি মাঝে মধ্যে একটু চা পাঠিয়ে দিতে, আর কিচ্ছু পাঠাতে হবে না। 9:30 নাগাদ মাসিমা নিজেই আমার জন্য খান কয়েক পরোটার তরকারি নিয়ে এলেন। আমি বললাম, মাসিমা, আপনি যখন নিয়ে এসেছেন তখন এইসব নিশ্চয়ই খাবো, কিন্তু কাল থেকে আর পাঠাবেন না। তোমার জন্য তো আলাদা করে কিছু করতে হচ্ছে না, বাড়ির আর 5 জনের জন্য যা হচ্ছে তার থেকেই তোমাকে একটু কিছু দিলে আমাদের কোনো অসুবিধা হবে না। উনি মুহূর্তের জন্য থেমে বললেন, পাশের বাড়িতে থেকে তোমার জন্য এইটুকু না করলে কি আমি শান্তিতে ঘুমোতে পারবো? এই কথার কী জবাব দেব? আমি চুপ করে থাকি। যাই হোক, মাসিমার দেওয়া পরোটা খেয়ে বৈঠকখানায় বসে সিগারেট খেতে খেতেই সুধীরের দোকানে সত্য এসে হাজির। আমার হাতে ছোট্ট একটা টুকরো কাগজ দিয়ে বলল, বৌদি এটা পাঠিয়েছেন। শ্রীপর্ণা লিখেছে, আমি 12টা 12:30 নাগাদ আপনার খাবার নিয়ে আসবো, তখন কথা হবে। আমি চান করে জামাকাপড় পরে খবরের কাগজের প্রথম পাতার উপর দিয়ে চোখ বুলোতো না বুলোতেই শ্রীপর্ণা হাজির। মানিকদা, চান করেছেন তো? হ্যাঁ বৌদি। এখনই খাবেন নাকি একটু পরে? আগে তোমার বিচার করি, তারপর খাবো। কেন খাবার নিয়ে এসেছি সেই কথা জিজ্ঞেস করবেন তো? আমি জবাব দেবার আগেই ও বললে, কেন খাবার আনবো না সেই কথা আপনি বলুন তো। আপনি কি আমার দাদা না? আমি কি আপনার বোন না? আপনাকে একটু কিছু দেবার অধিকারও কি আমার নেই? বৌদি, তুমি আমাকে ক্লিন বোল্ড করে দিলে। তবে আমাকে কথাটা বলতে না দিয়ে শ্রীপর্ণা একটু হেসে বলল, আগে আমার কথা শুনুন, পরে আপনার কথা শুনবো। হ্যাঁ হ্যাঁ, বলো। আপনার বন্ধুর কাছ থেকে চাঁপার চলে যাবার খবর শুনে মা ভীষণ দুশ্চিন্তায় পড়লেন। আপনার বন্ধু হাসতে হাসতে বললেন, মা, তোমার বিন্দুমাত্র চিন্তার কারণ নেই। শ্রীপর্ণা বেঁচে থাকতে ওর দাদা খেতে পাবে না, তা কখনোই হবে না। আমার শাশুড়ি আবার কি বললেন জানেন? কি বললেন? মা বললেন, অমন দাদাকে সেবা যত্ন করলে বৌমারই কল্যাণ হবে। তোমরা সবাই যে আমাকে কি ভাবো। আপনি যা ঠিক তাই ভাবি। শ্রীপর্ণা অত্যন্ত আদর যত্ন করে আমাকে খাওয়াবার পর বলল, দাদা, খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি কিন্তু বিন্দুমাত্র চিন্তা করবেন না। রোজ দুপুরে আমি আপনাকে খাইয়ে যাব, রাত্রে আপনার অন্য কোনো বন্ধুর বাড়ি থেকে খাবার আসবে। কিন্তু দাদা, শ্রীপর্ণা শাসন করার ভঙ্গিতে বলল, আপনি আপত্তি করলে আমি ভীষণ দুঃখ পাব। আপনাকে না খাইয়ে আমি শান্তিতে খেতেও পারবো না। চাপা কি বলতো জানো? কি বলতো? মানিকদা, বড়মার পর শ্রীপর্ণা বৌদি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসে। এখন বুঝতে পারছি চাপা ঠিকই বলতো। দাদা, আপনাকে কে ভালো না বাসে বলুন তো? বিকেলবেলায় রাবেয়াকে একটা টিফিন বক্স হাতে নিয়ে ঢুকতে দেখেই আমি জিজ্ঞেস করলাম, ওহে ভালো মেয়ে, আম্মা আমার জন্য কি পাঠিয়েছেন? এই তো কয়েকটা কচুরি। আর আগামীকাল কি পাঠাবেন? যা বাড়িতে হবে তাই পাঠাবেন। পরশু কি পাঠাবেন? আর তারপর দিন? আমার প্রশ্ন শুনে রাবেয়া একটু জোরেই হেসে উঠল। তারপর বলল, আপনি যা খেতে চান তাই নিয়ে আসবো। আর আমি যদি ঘোড়ার ডিমের চপ খেতে চাই? আমার কথা শুনে রাবেয়া হো হো করে হেসে উঠল। রাত্রে খাবার নিয়ে এলেন পবিত্রর মা নিজে। এ কি মাসিমা, আপনি নিজে এলেন কেন? তাতে কি বাবা, বড় বৌমা সব ঠিকঠাক করে দেবার পর তোমার বন্ধুই আসছিল, কিন্তু আমি ওকে বারণ করলাম। না না মাসিমা, এই রাত্রিরে আপনার এইভাবে আসাটা ঠিক হয়নি। এই 70-71 বছরের বুড়িকে মাঝরাত্রিরে কেউ একলা দেখলেও বিরক্ত করবে না। কিন্তু এতটা পথ হেঁটে আসতে হলো। দেখো বাবা, সংসারের কোনো কাজকর্মই তো আমাকে করতে হয় না, সবই 2 বৌমা মিলে সামলায়। আমি যদি একটু আধটু হাঁটা চলা না করি তাহলে তো বাতে পঙ্গু হয়ে যাব। এইভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল। রবিবার সকালে যথারীতি পবিত্র, সুধীর আর সাত্তার আমার বাড়ি এসে হাজির। কথায় কথায় আমি ওদের বললাম, সামনের মাস থেকে আমি আর কোনো ছাত্রছাত্রী পড়াবো না। কেন রে? ওরা সবাই একসঙ্গে প্রশ্ন করল। দেখ,
মানুষ আয় করে নিজের আর পরিবারের 5 জনের অন্ন বস্ত্র বাসস্থানের জন্য। আমার পরিবারের তো কোনো ঝামেলা নেই, বাড়ি ভাড়া লাগে না, যা জামা কাপড় আছে তাতে 2-1 বছর বেশ চলে যাবে। তোরা যখন আমার খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়েছিস তখন শুধু শুধু খাটাখাটনি করে আয় করব কেন বল? আমার কথা শুনে ওরা হেসে উঠল। তারপর সুধীর বলল, যদি আমাদের সঙ্গে তোর ঝগড়া হয় তাতেও ক্ষতি নেই। তোদের সঙ্গে ঝগড়া হলেও শ্রীপর্ণা, রাবেয়া, আম্মা, মাসিমাদের সঙ্গে তো আর হবে না। ওরা আমাকে ঠিক সাপ্লাই দিয়ে যাবেন। পবিত্র বলল, সময় কাটাবি কি করে? ভজন গেয়ে? এই যে তোদের মৌসাহেবি করে। এইসব গল্পগুজব করার পর আমরা সাত্তারদের বাড়িতে খেতে গেলাম। আমাদের খাওয়াতে খাওয়াতেই আম্মা বললেন, আজ তোমাদের একটা সুখবর দেব। সামনের মাসের 27-এ তোমাদের বন্ধুর বিয়ে। খবর শুনেই আমরা হৈ হৈ করে উঠলাম। সুধীর জিজ্ঞেস করল, আম্মা, তা ভাগ্যবতীটি কে? আম্মা জবাব দেওয়ার আগেই রাবেয়া বললে, আমাদের ভাবিও ডাক্তার। ও রিয়েলি? সাত্তার চুপ করে থাকলেও আমরা আনন্দে উত্তেজনায় ফেটে পড়ি। আম্মা বলেন, বছর 3 আগে বর্ধমানে আমার এক চাচার নাতনির বিয়েতে গিয়ে ওই মেয়েটিকে আমার খুব পছন্দ হয়। শুনলাম ও নাকি ডাক্তারি পাশ না করে বিয়ে করবে না। আমি জিজ্ঞেস করলাম, মেয়েটি কি গতবারই পাশ করেছে? না না, এইবারই বর্ধমান মেডিকেল কলেজ থেকে। আমা, ওর নাম কি? আয়েশা। আমরা খেয়ে উঠে হাত মুখ ধুয়ে ঘরে যেতেই রাবেয়া হাসতে হাসতে আমাদের সামনে একটা ছবি ধরল। বলল, এই দেখুন ভাবির ছবি। ছবি দেখে আমাদের সবারই খুব ভালো লাগলো। রাবেয়া বলল, জানেন মানিকদা, ভাবি খুব সুন্দর গান গাইতেও পারে। সুধীর উঠে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, আমি এক্ষুনি বর্ধমান যাচ্ছি, তোরা কেউ যাবি আমার সঙ্গে? সুধীরদা, আমি যাব। কোথায় যাবি তোরা? হ্যাঁ, আমি সুধীরদার সঙ্গে বর্ধমান যাব। সুধীর, আজকে না গিয়ে সামনের রবিবার তোমরা সবাই মিলে যাও, আমি ওদের বাড়িতে খবর দিয়ে দেব। পবিত্র বলল, হ্যাঁ আমা, আমরা সামনের রবিবারই সবাই যাব। সাত্তারকে সঙ্গে নিয়ে গেলে আপনার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তির কি আছে? যাকে নিয়ে সারা জীবন ঘর করবে তার সঙ্গে দেখাশোনা হলে আপত্তি করব কেন? ঠিক বলেছেন আম্মা। কদিন পরেই ছোট জেঠুর পোস্টকার্ড পেলাম। স্নেহের বাবা মানিক, সেদিন তোমাদের ওখান থেকে রওনা হইয়া আমি আর চাঁপা মা ভালোভাবেই এখানে আসিয়াছি। তোমার ছোট মায়ের শরীর খুবই খারাপ, তবে চাঁপা মা এখানে আসিয়াই সংসারের সব দায়িত্ব পালন করিয়াও যেভাবে উহার সেবা যত্ন করিতেছে তাহা দেখিয়া মুগ্ধ না হইয়া উপায় নাই। চাঁপা মাকে কাছে পাইয়া তোমার ছোট মা যে খুশি হইয়াছেন তাহা বলিবার নহে। তুমি অবশ্যই নিজের শরীরের প্রতি যত্ন লইবে, আশীর্বাদ জানিও। পরের রবিবার নকুলের গাড়ি ভাড়া করে আমি, পবিত্র, সুধীর, শ্রীপর্ণা আর সাত্তার বর্ধমান গেলাম। আয়েশাদের পরিবারটি বেশ ভদ্র, শিক্ষিত। আয়েশার বাবা বার্নপুর ইস্কো হাসপাতালের সার্জন। ওর এক কাকা কলকাতার মৌলানা আজাদ কলেজের ইতিহাসের অধ্যাপক, আর অন্য কাকা ভিলাই স্টিল প্ল্যান্টের ডেপুটি জেনারেল ম্যানেজার। অধ্যাপক কাকার ছেলে যাদবপুরে ইলেকট্রনিক্স নিয়ে পড়ছে, মেয়ে ইতিহাসে অনার্স নিয়ে ব্রেবোর্নে পড়ছে। ভিলাইয়ের কাকার মেয়ে নাগপুর ডেন্টাল কলেজে পড়ছে। আয়েশার দাদু এককালে বর্ধমানের বেশ নামকরা উকিল ছিলেন। শুনলাম 75 বছর বয়স পর্যন্ত নিয়মিত কোর্টে যেতেন। এখন 82 বছর বয়স হলেও বেশ ভালোই আছেন। তাছাড়া বৃদ্ধ অত্যন্ত সুরসিক। আমি বললাম, আপনি যে এই বয়সেও এত হাসি খুশি, এত প্রাণবন্ত আছেন তা দেখে খুবই ভালো লাগলো। উনি গম্ভীর হয়ে বললেন, দ্য ক্রেডিট গোজ টু মাই বিলাভেড গার্লফ্রেন্ড। তারপর তির্যক দৃষ্টিতে একবার আয়েশাকে দেখে নিয়ে চাপা হাসি হেসে বললেন, এই পরমা সুন্দরী প্রিয় বান্ধবী গত 25 বছরে আমাকে অন্তত 25,000 বার চুমু খেয়েছে, আর 25,000 বার জড়িয়ে ধরেছে বলেই তো এখনো মুখের হাসি ধরে রেখেছি। আয়েশাও সঙ্গে সঙ্গে হাসতে হাসতে বৃদ্ধকে বলল, ডার্লিং, প্লিজ ডোন্ট ডিসক্লোজ এভরিথিং টু আউটসাইডার্স। সব মিলিয়ে বড় ভালো লাগলো আয়েশাকে। বর্ধমান থেকে আমাদের গাড়ি ছাড়তে না ছাড়তেই শ্রীপর্ণা বলল, সাত্তারদা, আয়েশা শুধু আপনাকে সুখী করবে না, আমাদের সবাইকেই সুখী করবে। হ্যাঁ, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। পবিত্র বলল,
তবে সাত্তার, তোকে একটা কথা বলে দিচ্ছি, শ্রীপর্ণার মতো তোর বউও যদি মানিকদা বলতে অজ্ঞান হয়ে যায় তাহলে ভালো হবে না কিন্তু। আমরা হেসে উঠলেও পবিত্র সাত্তারের দুটো হাত চেপে ধরে বলে, প্লিজ তুই প্রথম দিন থেকেই আয়েশাকে বলবি, পবিত্র ঠিক যিশুর মতন দরদি, বুদ্ধের মতো সর্বত্যাগী আর পয়গম্বরের মতন উদার। আমাদের হাসাহাসির মধ্যে শ্রীপর্ণা বললে, পবিত্রদা, আপনি যে এত হিংসুটে তা তো জানতাম না। না হিংসুটে হয়ে উপায় আছে? দুনিয়ার যত ভালো ভালো খাবার তুমি মানিককে খাওয়াবে, আর যখনই আমি যাব তখনই আমাকে শুধু ওই গাঁজাখোর হরিপদর দোকানের পচা সিঙাড়া খেতে হবে। সুধীর কনুই দিয়ে গুঁতো মেরে বলল, সাত্তার, এই সর্বত্যাগী বুদ্ধের কথা তোর বউকে ভালো করে বলে দিস। সারাটা দিন বড় আনন্দেই কেটে গেল। পরের দিন চাঁপার চিঠি এলো। এখানে আসার পরেই তোমাকে চিঠি লেখা উচিত ছিল, কিন্তু ভোর 5:30-6টায় উঠে রাত 11:30-12টায় শুতে যাবার সময় পর্যন্ত সময় যে কিভাবে কেটে যায় তা বলতে পারবো না। বাত যে কি ভয়ঙ্কর অসুখ তা ছোটমাকে দেখার আগে আমি ভাবতে পারিনি। বাথরুমে গিয়ে চান টান করা তো দূরের কথা, 2 হাত দিয়ে ধরেও 1 গ্লাস জলও খেতে পারেন না। আমাদের কাটোয়ার বাড়ির মতন এখানে বাসন মাজা বা ঘরদোর পরিষ্কার করার কোনো লোক নেই, তাই তো সংসারের যাবতীয় কাজকর্ম আমাকেই করতে হয়। এই কাজকর্ম ছাড়াও 2-5 মিনিট অন্তরই ছোটমার কাছে যেতে হয়। এইসব কারণেই এতদিন তোমাকে চিঠি লিখতে পারিনি। আশা করি তুমি আমাকে ভুল বুঝবে না। এবার একটা জরুরি কথা লিখি। ছোটমার ডাক্তার বলেছেন কলকাতার এক হাসপাতাল থেকে এক ভদ্রলোক এখানে প্রতি শনি রবিবার আসেন। তিনি যদি ছোটমাকে মালিশ ও বিশেষ ধরনের কিছু ব্যায়াম করিয়ে দেন তাহলে ভালো হবে। শুনলাম এর জন্য ওই ভদ্রলোককে দৈনিক 50 টাকা হিসেবে মাসে 400 টাকা দিতে হবে। কিন্তু শুধু টাকার অভাবে ছোট জেঠু কিছু করতে পারছেন না। আমার মনে হয় তুমি অবিলম্বে ছোটমার চিকিৎসা বাবদ 400-500 টাকা পাঠাও, এবং ওই টাকা তোমাকে প্রতি মাসেই পাঠাতে হবে। তবে আমি যে তোমাকে কিছু লিখেছি তা ছোট জেঠুকে জানাবে না। শুনলাম রাধাদি জামশেদপুরের একটি স্কুলে চাকরি করছে। জামাইবাবুও নাকি ব্যবসা করে ভালোই আয় করেন, কিন্তু ছোটমার চিকিৎসার জন্য ওরা নিয়মিত কিছুই পাঠায় না। 3-4 মাস অন্তর হঠাৎ রাধাদির কাছ থেকে 200-100 টাকার মানি অর্ডার আসে। আমি চলে আসার পর তোমার বন্ধুরা নিশ্চয়ই তোমাকে দেখাশোনা করছে, কিন্তু তবুও তুমি যে ভালো নেই তা আমি খুব ভালো করেই জানি। শত ব্যস্ততার মধ্যেও সবসময় শুধু কাটোয়ার বাড়ির কথা আর তোমার কথাই মনে হয়। সত্যি বলতে কি, কাটোয়ার বাড়ি আর তোমাকে ছেড়ে এখানে থাকতে আমার একটুও ভালো লাগছে না। কিন্তু সঙ্গে সঙ্গে ছোটমাকে ফেলে যাবার কথাও ভাবতে পারছি না। ছোটমা একটু ভালো না হওয়া পর্যন্ত আমি কাটোয়ায় ফিরতে পারবো না। যাই হোক, ঠিকমতো খাওয়া দাওয়া করো, সিগারেট খেতে খেতে ঘুমিয়ে পড়বে না। সকালে চান করার পর ও রাত্রে শুতে যাবার আগে জেঠু বড়মার ঘরে কয়েকটা করে ধূপকাঠি অবশ্যই জ্বালিয়ে দিও। চিঠিটা পড়া শেষ করতে না করতেই শ্রীপর্ণা টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে বারান্দায় উঠে জিজ্ঞেস করল, দাদা, ছোট জেঠুর চিঠি? না না, চাপা লিখেছে। ও। চিঠিখানা ওর দিকে এগিয়ে ধরলাম, বললাম, পড়ে দেখো। আপনার চিঠি আমি পড়ব? হ্যাঁ, কেন পড়বে না? চিঠিখানা মন দিয়ে পড়ে শ্রীপর্ণা একটু হেসে বলল, বাহ, খুব সুন্দর চিঠি, বেশ গুছিয়ে লিখেছে। শ্রীপর্ণা আমাকে খেতে দিয়ে জিজ্ঞেস করল, দাদা, আপনার কি মনে হয় ছোট মা 2-1 মাসের মধ্যে সুস্থ হয়ে উঠবেন? ছোট জেঠুর কাছে যা শুনেছি বা চাঁপার এই চিঠি পড়ে যা মনে হচ্ছে, 2-1 মাস তো দূরের কথা, 2-1 বছরের মধ্যেও ছোটমা ভালো হবেন কিনা সন্দেহ। তার মানে চাঁপাও নিকট ভবিষ্যতে ফিরতে পারছে না? না, আমার জন্য তোমার দুর্ভোগ বেশ দীর্ঘস্থায়ী হবে বলেই মনে হচ্ছে বৌদি। কি যে বলেন না দাদা। পরের দিনই ছোটমার চিকিৎসার জন্য ছোট জেঠুকে 500 টাকা আমি মানি অর্ডার করে পাঠিয়ে দিলাম। টাকাটা পেয়ে উনি লিখলেন, তোমার টাকা পাইয়া যে কি উপকার হইল তাহা বলিবার নয়। তুমি প্রতি মাসে 500 টাকা পাঠাইবে বলিয়া তোমার ছোটমার ফিজিওথেরাপির ব্যবস্থা করিয়াছি। আশা করি ইহার দ্বারা তোমার ছোটমার কিছু উন্নতি হইবে। চাঁপা মা এক হাতে সংসারের যাবতীয় কাজকর্ম করিবার সঙ্গে সঙ্গে তোমার ছোটমার সব কিছু সামলাইতেছে। যাই হোক, এইভাবেই মাসের পর মাস কেটে যায়। এর মধ্যে আমি অনেকটা স্বাবলম্বী হয়ে উঠেছি। ভোরবেলায় উঠে নিজেই চা করি,
2 কাপ ফ্লাস্কে রেখে 2 কাপ চা পর পর খাই। ব্রেকফাস্টও নিজেই তৈরি করি, অবশ্য শুধু টোস্ট আর অমলেট, আর কিছু না। শ্রীপর্ণাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করবার পর এখন সুধীরের কোনো কর্মচারী টিফিন ক্যারিয়ারটা পৌঁছে দিয়ে যায়। সারা দিন বাড়িতে একলা থাকার পর একটু বাইরে যাবার জন্য মন ছটফট করে। তাই তো এখন আমি নিজেই বন্ধুদের বাড়ি রাত্রে খেতে যাই। এখন রবিবার দুপুরে আমার এখানে নিয়মিত একটা ছোটোখাটো পিকনিক হয়। তবে রান্নাবান্নার ব্যাপারে শ্রীপর্ণা আর আয়েশা আমাদের নাক গলাতে দেয় না। রবিবার সারাদিন ধরেই আমরা খুব আনন্দ করি। খাওয়া দাওয়া গল্পগুজবের মধ্যেই হঠাৎ আয়েশা 2-একটা গান শুনিয়ে দেয়। প্রত্যেক রবিবারেই দুপুরের রান্না বেশি হয়। শ্রীপর্ণা তার থেকেই আমার রাত্রের খাবার ঠিকঠাক করে রেখে দিয়ে বলে, দাদা, খাবার আগে ডাল আর মাংসটা একটু গরম করে নেবেন। অনেক দিন পর চাঁপার চিঠি এলো। তুমি ছোটমাকে দেখে চলে যাবার পর থেকেই ছোট জেঠু মাঝে মাঝেই বলতেন শরীরটা বিশেষ ভালো নেই, কিন্তু কিছুতেই ডাক্তার দেখাতেন না। সামান্য কাজকর্ম করলেই ছোট জেঠু ভীষণ হাঁপিয়ে উঠতেন। যাই হোক, এইভাবেই 3 মাস কেটে গেল। গত শুক্রবার রাত্রিবেলায় হঠাৎ রাধাদি জামাইবাবুকে নিয়ে এখানে হাজির। ঘরে যা সামান্য কিছু ছিল তাই দিয়েই রান্নাবান্না করে ওদের খেতে দিলাম। পরের দিন সকালে উঠে ছোট জেঠু বাজার করতে গেলেন। প্রায় ঘণ্টাখানেক পর বাজারের 2টো লোক এসে খবর দিল উনি বাজারের মধ্যেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান বলে বাজারের লোকজনই ওকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। সেদিন রাত 8:10 ছোট জেঠু মারা যান। এদিকে জামাইবাবু আর রাধাদি ঠিক করেছে যে আগামীকাল ছোট মার আমাকে নিয়ে জামশেদপুরে যাবে। ওখানে যেতে আমার বিশেষ ইচ্ছা না থাকলেও বাধ্য হয়েই আমাকে যেতে হবে। জামাইবাবু আমাকে বললেন, তুই মাকে দেখাশুনো করবি, আমি তোকে ভালো মাইনে দেব। উনি বোধহয় ভেবেছেন যে আমি টাকার লোভেই ছোটমার দেখাশুনো করছি। আর তাছাড়া রাধাদিকেও আমার ভালো লাগেনি। উনি যেন সবসময় রেগে আছেন, কখনোই কারোর সঙ্গে ভালোভাবে কথা বলেন না। তাছাড়া যেভাবে উনি ছোট জেঠুর কাজ করলেন তা দেখে তো আমি অবাক হয়ে গেছি। যাই হোক, আগামীকাল জামশেদপুর যাচ্ছি। জানি না ওখানে কি পরিস্থিতিতে পড়ব। সুযোগ সুবিধা মতো নিশ্চয়ই চিঠি দেব। মোট কথা, আমার মন খুবই খারাপ। এই সময় তুমি বা তোমার কোনো বন্ধুকে পেলে আমি এই মুহূর্তেই কাটোয়া চলে যেতাম। ব্যাস, তারপর চাঁপার আর কোনো চিঠি নেই। ওখানে গিয়ে হয়তো কাজের চাপ বেড়েছে, ছোটমার শরীর হয়তো আরও খারাপ হয়েছে, কিন্তু তাই বলে 3 মাসের মধ্যে একটা পোস্টকার্ড লেখারও সময় হলো না। না না না, তা তো হতে পারে না। সঙ্গে সঙ্গেই আবার মনে হলো, ও যদি চিঠি লিখেই থাকে তাহলে সেই চিঠি এলো না কেন? এদিকে রাধাদের ঠিকানা জানি না বলে আমিও চিঠি দিতে পারছি না। সব মিলিয়ে বড়ই অস্বস্তি বোধ করি। চাঁপার একটা চিঠির আশায় আমি এখন মাসের পর মাস বসে থাকি। ঘুরে গেল একটা না, পুরো 2টো বছর। শুধু আমি না, বন্ধুবান্ধবরাও বুঝতে পারল নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। চাঁপা কি বেঁচে নেই, নাকি সত্যি কোনো অঘটন ঘটেছে? আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে আজকের পর্ব। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দেবেন। যারা আমার নতুন শ্রোতা বন্ধু, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। নতুন পর্ব নিয়ে আবার ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।